আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের যে প্রশ্নের নোটটি দেব, এই প্রশ্নের নোটটি তোমাদের 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই নোটটির মাধ্যমে তোমরা ক্লাস 10 এবং ক্লাস 12 এই দুটো ক্লাসের স্টুডেন্ট একই সঙ্গে সমানভাবে উপকৃত হবে। ওকে, তো নোটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই ধরনের নোট চ্যানেলে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন দেখো। প্রশ্নটি হলো, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ওকে, এই প্রশ্নের উত্তর অর্থাৎ তুমি এইভাবে নোটটা তুলে দেবে। প্রথমে কি বলছে দেখো, সূচনা। ঊনবিংশ শতাব্দী বাংলা তথা ভারতে জাতীয় জীবনের এক গৌরবময় যুগ। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীটা যেটা 1900 সাল শুরু হচ্ছে, সেই 1901, 1902, 1903, 1947, 1948 এই যে সালগুলো, 2000 সালের আগে পর্যন্ত যে ঊনবিংশ শতাব্দীটা, এটি ভারতের জাতীয় জীবনে একটি গৌরবময় যুগ। কারণ এই সময়ে ভারতে বিভিন্ন কুসংস্কারটা দূরীকরণ হয়েছিল। ওকে, এরপরে বলছে দেখো, এই শতাব্দীর প্রায় প্রারম্ভকালে মানে শুরুর থেকে ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার সংস্পর্শে বাঙালির মানব জগতে এক নতুন চিন্তা ও ভাব বিপ্লবের সূচনা হয়। বলছে যে এই ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে যখন ইংরেজরা রাজত্ব করতো, তখন সেই ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা ভারতের বাঙালি মানুষ জগতে মানে বাঙালিদের মধ্যে এক নতুন চিন্তা, নতুন ভাবধারা প্রকাশ পায়। তারা কুসংস্কার আর কোনটা সুসংস্কার এটি ভালো করে বুঝতে পারে। তারপরে বলছে দেখো, বাঙালি প্রতিভা যুগ যুগব্যাপী প্রচলিত সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের শৃঙ্খলা মুক্ত হয়ে বৈজ্ঞানিক ও মানবিক যুক্তিবাদের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। ওকে, অর্থাৎ বলছে বাঙালির যে যুগ যুগব্যাপী যে প্রতিভাটা প্রকাশ পেয়েছে, সেই প্রতিভা প্রকাশ পাওয়ার ফলে সামাজিক ও ধর্মীয় যে কুসংস্কারগুলো ছিল, সেই কুসংস্কারগুলো মুক্ত হয়েছে, আর তাদের চিন্তাভাবনার মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও মানবিক চিন্তাভাবনার প্রকাশ ঘটে। তারপরে বলছে দেখো, বাংলার এই অভিনব যুগের প্রাণপুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। ওকে, জাতীয় জীবনে যে অন্ধবিশ্বাস জমেছিল তা দূরীকরণে রাজা রামমোহন রায়ের অবদান অস্বীকার করা যায় না। অর্থাৎ বলছে জাতীয় জীবনে মানে গোটা ভারতবাসীর মনে যে অন্ধবিশ্বাসটা জমেছিল, যে কুসংস্কারগুলো জমেছিল, ভারতীয়রা যে কুসংস্কারে জর্জরিত হয়ে পড়েছিল, সেই অন্ধবিশ্বাসটা দূরীকরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায় যে অবদান রেখে গেছেন, সেটা আমরা কেউই ভারতবাসী হিসাবে অস্বীকার করতে পারি না। এর ফলেই তৎকালীন জড়তাগ্রস্ত সমাজ ও জাতীয় সুপ্তিভঙ্গের সূচনা হয়। অর্থাৎ বলছে কি, এই রাজা রামমোহন রায়ের কর্মকাণ্ডের ফলেই তখনকার সময়ে যে কুসংস্কারের জর্জরিত সমাজটা ছিল, মানে জাতীয় ভারতবাসীরা যে ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের যেন ঘুম ভেঙে ওঠে। তারা যেন কুসংস্কার আর সুসংস্কারটা কি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা তাদের মধ্যে বিকাশ ঘটে। ওকে, এরপরে বলছে দেখো, সতীদাহ প্রথা রদ। এক্ষেত্রে রাজা রামমোহনের অবদান যথেষ্ট। এই জন্য কী বলছে দেখো, এখানে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সর্বশ্রেষ্ঠ কীর্তি সতীদাহ প্রথা রদ। অর্থাৎ সমাজের উন্নতি করার জন্য, সমাজের কুসংস্কারটাকে দূর করার জন্য রাজা রামমোহনের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে সতীদাহ প্রথা রদ। সতীদাহ প্রথাটা কি, স্বামী মারা গেলে তার চিতায় জ্যান্ত স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। ওকে, এখানে দেখো বলছে, সে সময়কার হিন্দু সমাজে সতীদাহ প্রথায় মৃত স্বামীর চিতায় তার স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো। অর্থাৎ সে সময় হিন্দু সমাজে একটা প্রথা রীতি ছিল যে কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে সেই একই চিতায় পুড়িয়ে মারা হতো। ওকে, একেই বলা হয় সতীদাহ প্রথা বা সহমরণ। সহমরণ হচ্ছে স্ত্রী নিজের ইচ্ছায় এই মৃত্যুটাকে স্বীকার করে নেয়, আর সতীদাহ হচ্ছে একই সিস্টেম, কিন্তু আলাদা বলতে কি, এটা জোর করে পোড়ানো হয়। ওকে, এখানে স্ত্রীর অনুমতি থাকে না, স্ত্রীকে সুরাপান করিয়ে, মদ্যপান করিয়ে, পুরো অজ্ঞান বা অচেতন করিয়ে দিয়ে তাকে পোড়ানো হয়। এটা হলো সতীদাহ প্রথা। আর সহমরণটা কি, স্ত্রীর ইচ্ছায় ওই একই চিতায় যেটা মারা যায় তাকে বলা হয় সহমরণ। সিস্টেমটা একই, কিন্তু দুটোর নাম আলাদা। আর দেখো, এক্ষেত্রে তখনকার সমাজের নারীই ছিল নারীদের শত্রু। নারীরাই এই নববধূর সাজে সাজিয়ে দিত, নারীরাই ওই স্ত্রীকে পাহারা দিত যাতে না সে পালিয়ে যায়। ফলে বোঝা যাচ্ছে এই নারীর শত্রুকে নারী। ওকে, আর পুরুষ শাসিত সমাজ তো ছিলই, তারা এই ধরনের নিয়ম চালু করে পুরুষরা নারীদের ওপর অত্যাচার করতই। এটা তো পুরুষ শাসিত সমাজ ছিলই, তখন একটা বড় কুসংস্কার। কিন্তু নারীরাও সেই আগুনে আরও তেল ঢালতো। যারা পুরুষ কুসংস্কার জর্জরিত করে সমাজকে অত্যাচার করতো, তাতে নারীরা আরও সাপোর্ট করে দিত। ওকে, ফলে নারীরাই বেশি শাস্তি পেত। চলো, এরপরে কি বলছে, রাজা রামমোহন প্রথম এই প্রথা নিষিদ্ধ করার জন্য আন্দোলন গড়ে তোলেন। এতে প্রভাবিত হয়ে
বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে বেআইনি বলে 1829 খ্রিস্টাব্দে ঘোষণা করেন। অর্থাৎ লর্ড বড়লাট উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে উচ্ছেদ করেছিল। ওকে, আর এই আইনে স্বাক্ষর করে আইনটিকে বলবৎ করেছিল লর্ড ক্যানিং। ওকে, এরপর পয়েন্ট লিখবে দেখো নারী কল্যাণ। নারী কল্যাণ কি বলছে? বলছে দেখো, রামমোহনই প্রথম উপলব্ধি করেন যে সমাজের নারী অত্যাচারী কুসংস্কারের বিরুদ্ধে সর্বশক্তি সঞ্চয় করে গর্জে ওঠার একমাত্র পথ হলো নারীদের শিক্ষিত করে আন্দোলনে সামিল করা। অর্থাৎ কি বলছে, রামমোহন রায় তখন থেকে বুঝতে পেরেছিল যে সমাজে নারীদের উন্নতি করতে হলে, অত্যাচারী কুসংস্কারের হাত থেকে নারীদের বাঁচাতে গেলে নারীদেরকেই গর্জে উঠতে হবে, নারীদেরকেই আন্দোলন করতে হবে, সেক্ষেত্রে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন। ওকে, এরপর বলছে তিনি মূলত যেসব নারী সমস্যার সমাধান করতে চেয়েছিলেন সেগুলি হলো, অর্থাৎ তিনি নারী সমাজের উন্নতি করার জন্য, তাদের সমস্যাটাকে সমাধান করার জন্য কি করতে চেয়েছিলেন? দেখো এখানে পয়েন্ট করা হয়েছে। 1 নম্বর বলছে স্বামী ও পিতার সম্পত্তিতে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। 2 নম্বর বলছে স্ত্রী শিক্ষার সার্বিক প্রসার করা। 3 নম্বর বলছে কৌলিন্য প্রথার অনাচার থেকে নারী সমাজকে রক্ষা করা। 4 নম্বর বলছে দেখো বিবাহের ব্যাপারে নির্দিষ্ট আইন প্রণয়ন করা ইত্যাদি। এই তত্ত্বগুলো রাজা রামমোহন রায় নারীদের উন্নতির জন্য করতে চেয়েছিল। ওকে, নেক্সট পাতায় দেখো, এরপর দেখো পয়েন্ট করবে জাতিভেদ প্রথার বিরোধিতা। এখানে কি বলছে দেখো, রাজা রামমোহন রায় জাতপাতের গোড়ামির বিরুদ্ধে সবর হন। অর্থাৎ তখনকার সময়ে কুসংস্কার হিসাবে জাতপাত প্রথাটাও ছিল। ওকে, সেই জাতপাত যে আসলে কিছুই নয়, সকলেই যে মানুষ, সেই জন্য তিনি আন্দোলন করেছিলেন। ওকে, তিনি জাতিভেদ প্রথার অসারতা প্রমাণের জন্য বজ্রসূচি গ্রন্থের বাংলা অনুবাদ করেন। অর্থাৎ তখনকার সময়ে, অর্থাৎ 19বিংশ শতাব্দীতে ভারতের যে জাতিভেদ প্রথাটা প্রচুর পরিমাণে প্রভাব ফেলেছিল, গোড়ামির সৃষ্টি করেছিল, কুসংস্কারে জর্জরিত করে ফেলেছিল, সেটিকে প্রমাণ করার জন্য রাজা রামমোহন রায় বজ্রসূচি গ্রন্থের বাংলা অনুবাদ করেছিলেন। তিনি অসবর্ণ বিবাহে সমর্থন জানান, অর্থাৎ তিনি বিভিন্ন জাতির একে অপরের জাতির বিবাহের সমর্থন জানিয়েছিল, অর্থাৎ নিচু জাতি উঁচু জাতির মধ্যে বিবাহ, এই বিষয়ে সমর্থন করতেন। ওকে, এরপর দেখো পয়েন্ট করবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। এখানে কি বলছে দেখো, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপনের জন্য ডেভিড হেয়ারের সঙ্গে রামমোহনের চুক্তি হয়েছিল। অর্থাৎ হিন্দু কলেজ স্থাপন করার জন্য ডেভিড হেয়ার এই হিন্দু কলেজ স্থাপন করেছিলেন, এটাই আমরা জানি। এই 1817 খ্রিস্টাব্দে যে হিন্দু কলেজ স্থাপন করেছিল, সেক্ষেত্রে রাজা রামমোহন রায়েরও ভূমিকা ছিল। ওকে, চুক্তিও হয়েছিল। রামমোহন প্রতিষ্ঠিত বেদান্ত কলেজ পাশ্চাত্য সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যা বিষয়ে পুরুষদের পাশাপাশি নারীদেরও শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ রাজা রামমোহন রায় যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিল, সেখানে পাশ্চাত্য সমাজবিজ্ঞান পদার্থবিদ্যা বিষয়ে পুরুষদের যেমন পড়ানো হতো, তার পাশাপাশি নারীদেরও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। 1823 খ্রিস্টাব্দে রামমোহন অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। এই স্কুলের পাঠ্য তালিকায় তিনি কারিগরি বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, প্রকৃতিবিজ্ঞান, রসায়ন, অস্থিবিদ্যা, পাশ্চাত্য দর্শন শিক্ষা, ভলতেয়ার ও ইউক্লিডোর জ্যামিতি অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ যে অ্যাংলো স্কুল প্রতিষ্ঠা করেছিল 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন, সেই স্কুলে এই সাবজেক্টগুলো পড়ানো হতো, যাতে ভারতীয় মানুষ বিজ্ঞান সম্পর্কে সমস্ত তত্ত্ব জানতে পারে, জ্ঞানী হতে পারে, কুসংস্কার থেকে বাঁচতে পারে, যা তৎকালীন সমাজে কুসংস্কারের বিরুদ্ধে পুরুষ ও নারী উভয়েই এক উজ্জ্বল আলোর পথ অনুসন্ধান করবে। এগুলো শিখতে পারলেই তখনকার সময়ের নারী ও পুরুষ কুসংস্কার থেকে দূর হয়ে নতুন এক আলোর পথ পাবে। ওকে, এরপর দেখো শেষে লিখবে মূল্যায়ন। এই মূল্যায়নের মাধ্যমে তুমি তোমার নিজস্ব মতামত দেবে, অথচ যুক্তিযুক্তমূলক। ওকে, তো কী লিখবে দেখো, রাজা রামমোহন রায়ের লড়াই ছিল ন্যায়ের জন্য সংগ্রাম। অর্থাৎ রাজা রামমোহন রায় যে লড়াই করতেন, পুরোটা ন্যায়ের সংগ্রাম। ওকে, 1822 খ্রিস্টাব্দে তার এনসিয়েন্ট রাইট অফ দ্য ফিমেলস প্রবন্ধে তিনি নারীদের জন্য সম্পত্তির উত্তরাধিকার দাবি করেন। অর্থাৎ তিনি 1822 খ্রিস্টাব্দে এই প্রবন্ধটা লিখে নারীদের সম্পত্তির অধিকার দাবি করেন। কি সিস্টেমে? উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ স্বামী ও পিতার যে সম্পত্তি, সেক্ষেত্রে এদেরও অধিকার আছে। ওকে, 1830 খ্রিস্টাব্দে প্রকাশিত রাইট অফ হিন্দু ওভার এনসেস্ট্রাল প্রপার্টি পুস্তিকায় তিনি পুরুষের অর্জিত সম্পত্তিতে নারী পুরুষ নির্বিশেষে বংশধরদের সকলেরই সমান অধিকার দাবি করেন। অর্থাৎ 1830 খ্রিস্টাব্দে তিনি এই পুস্তিকার মাধ্যমে তিনি পুরুষদের অর্জিত, অর্থাৎ পুরুষরা যে সম্পত্তিটা ইনকাম করবে, সেক্ষেত্রে নারীদের এবং বংশধর হিসাবে
সকলেরই অধিকার থাকবে এটি দাবিও করেছিলেন। ওকে, এই সমস্ত কারণে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে অর্থাৎ রামমোহনকে ভারত প্রতীক বলে অভিহিত করেন। বলছে ভারতের এত কুসংস্কারটিকে দূরীকরণের জন্য রাজা রামমোহন রায় ভারতীয় মানুষকে এক নতুন দিশা দিয়েছিলেন। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর এই ধরনের নোট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবে। ওকে, ধন্যবাদ।